প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি যে কথা কেউ বলেনি অনুষ্ঠানে। আজ আমরা কথা বলবো জুলাই কথন নিয়ে। জুলাই কথন নিয়ে কথা বলবার জন্য, জুলাইয়ের স্মৃতিকথা, জুলাইয়ের স্মৃতির যে বেদনা বিধুর কথাগুলো, সেগুলো কথা বলবার জন্য আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন জুলাই গণঅভ্যুত্থানের শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর পিতা জনাব মীর মোস্তাফিজুর রহমান রয়েছে আমার সাথে, এবং আমাদের সাথে আরেকজন অতিথি রয়েছেন জুলাই গণঅভ্যুত্থানের শহীদ শাইখ আসাবুল ইয়ামিনের পিতা জনাব মোহাম্মদ মহিউদ্দিন রয়েছেন আমাদের সাথে। আমি প্রথমেই একটা বিষয়, সেটি হচ্ছে যে জানতে চাই মুগ্ধর পিতা আপনার কাছ থেকে, সেটি হচ্ছে গিয়ে যে আজকে যে বাংলাদেশ বিনির্মাণের কথা আমরা বলছি, যে সন্তানদের ত্যাগের বিনিময়ে, যে ছাত্র জনতার ত্যাগের বিনিময়ে বাংলাদেশ আবার বিনির্মাণের জন্য আমরা সংগঠিত হয়েছি, দেশে একটা নির্বাচন হয়েছে, গণতান্ত্রিক সরকার ক্ষমতায় এসেছে, গুম খুন হত্যার রাজনীতি বন্ধ হয়েছে, কিন্তু আজ আপনার প্রিয় সন্তান কিন্তু বেঁচে নেই। তার সুবিধাভোগী কিন্তু আজকে যারা আমরা বেঁচে আছি, আজকে যারা সরকারে আছে, আজকে যারা বিরোধী দলে আছে, আজকে যারা মন্ত্রিত্ব লাভ করেছে, এমপি হয়েছে, আজকে যারা বিভিন্ন জায়গায় প্রশাসনে বসেছে, প্রত্যেকেই কিন্তু আমরা সেখানে সুবিধাভোগী অবস্থায় রয়েছি। আপনার সন্তান কিন্তু ফিরে পাবেন না। আজকে আপনি যদি আপনার সেই সন্তান, যে সন্তানকে হারিয়েছেন, যে পানি লাগবে পানি বলে সারাদিন চিৎকার করে শেষ মুহূর্তে স্বৈরাচারের পুলিশের গুলিতে মারা গিয়েছে, সেই ছেলের স্মৃতি সম্পর্কে আজকে আপনি দর্শকদের উদ্দেশ্যে কী বলতে চান? ছেলের স্মৃতি সম্পর্কে বলতে গেলে দুইটা স্মৃতি, মানে শেষ পর্যায়ে যে দুইটা স্মৃতি ছিল। একটা হলো যেদিন শহীদ হয় ওর 3 দিন আগে আমরা বাসায় সাধারণত খাওয়া দাওয়ার পরে প্রায়ই একসাথে হই আর কি। রাত্রে 15ই জুলাই আমরা যখন একসাথে হয়েছি খাওয়া দাওয়ার পরে, তখন বিভিন্ন কথাবার্তা ঘরের মধ্যে হয় না, বিভিন্ন বিষয়ে একজন আরেকজনের সাথে শেয়ার করা আর কি। এক পর্যায়ে এই মুগ্ধ বলতেছে আমাকে প্রশ্ন করছে যে আব্বু এই যে বৈষম্য বিরোধী আন্দোলন হইতেছে ছাত্রদের, এই আন্দোলনের দাবি দেওয়া কি এই সরকার মানবে? আমিও মানে এত খুবই সহজ সরল সোজাভাবে কথা বলছে, আমিও সহজ সরলভাবে উত্তর দিচ্ছি যে ছাত্রদের যে দাবি দিল যৌক্তিক দাবি, হয়তো এখন মানতেছে না, 2 দিন আগে হোক পরে হোক এই সরকার এই দাবিগুলি মানতে বাধ্য। তখন ঠিক সাথে সাথে সে ওর মাকে প্রশ্ন করে বসলো যে আম্মু আমরা যদি তখন থাকতাম আমাদেরকে কি তুমি মুক্তিযুদ্ধে যাওয়ার দিতা? আসলে ওইটা হলো তার মনের একটা আকাঙ্ক্ষা যে দেশের জন্য একটা কিছু করা, দেশের সেবামূলক কাজে বা দেশের স্বাধীনতা আন্দোলনে তার যে যাওয়ার যে একটা স্পৃহা ছিল, ওইটা তখন প্রকাশ করছে। এই আন্দোলনে আসলে সে তো গেছিল যখন শুনছে যে আবু সাইদ ওয়াসিম পোস্ট একটা দিছিল 18 তারিখ সকালে, জাহিদুজ্জামান তানভীন, তারপরে ইয়ামিন, এরার কথা উল্লেখ করে একটা পোস্ট দিছিল এবং উল্লেখ করছে যে হাজারে কিমা দেবী ছাত্রদের যে সরকারে বা পুলিশে মারতেছে, হাজারিকে আমরা সইতে পারি, জনগণের কাছে আহ্বান জানায় সে তার বন্ধুবান্ধব নিয়ে সে মাঠে আন্দোলনে গেছে। তার যে আত্মত্যাগ, আসলে এই আত্মত্যাগ শুধু আমার ছেলে শহীদ হয়েছে, আমি আসলে গর্বিত, কারণ জাতির জন্য দেশের জন্য সে শহীদ হয়েছে, এবং সে শুধু আমার সন্তান না, এখন সে একটা জাতীয় সম্পদ। নিশ্চয়ই আমি আপনার কাছে আবার আসবো, এবং আমরা আরও মর্মান্তিক একটা ঘটনার দিকে আসতে চাই, ইয়ামিনের পিতা আপনার দিকে। সারা পৃথিবীর অস্ত্র কিন্তু অস্ত্রসিক্ত হয়েছিল যখন শাহজাহান থেকে ইয়ামিনকে অর্ধমৃত অবস্থায় ফেলে দেওয়া হয়। সেই স্মৃতি বেদনার কথা কি বলবেন কি একটু? যখন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু হয়, যেহেতু আমার ছেলে অরাজনৈতিক এবং কোনো দলীয় রাজনীতি সে ব্যক্তিগতভাবে পছন্দ করতো না, এবং আমিও আমরা পারিবারিকভাবেও আমরা কোনো রাজনীতির সাথে জড়িত না, কিন্তু আমরা সচেতন ছিলাম, আমরা বিভিন্ন ইস্যুতে কথা বলতাম। ও প্রথমে চান্স পাই রংপুর মেডিকেল কলেজে। তখন আমরা বললাম যে ডাক্তারি তো ভালো পেশা, মানুষের সেবা করা যাবে।
তখন ও বলল আমার একটা ভাইয়ের ছেলে মানে ওর কাজিন, সে ডাক্তার। তো বলছে না রুমি ভাইয়া বলছে মেডিকেলের মধ্যেও পলিটিক্স আছে, তা আমি ওখানে ভর্তি হব না। আমাদের ঠিক আছে। এরপরে সে চান্স পেল এমআইএসটিতে, তারপর ওখানে সে ভর্তি হলো। পরে ওই এমআইএসটিতেই কন্টিনিউ করতে থাকলো। যেটা হলো এমআইএসটিতে একটা সময় সে এসে ওর আম্মা বা ওর বোনের কাছ থেকে ওর আম্মা আবার পরে আমাকে বলে যে ইয়ামিন এই কথাগুলো বলছে, ওখানে ভালো ভালো শিক্ষকরা চলে যাচ্ছে। তো বলছে আম্মু এখানে ভালো ভালো টিচাররা থাকছে না। তা আমি এক টিচারকে একদিন যে বললাম যে স্যার আপনারা কি শুধু একটু বেতন বেশি, মানে ওনারা অন্যান্য প্রাইভেট ইউনিভার্সিটিতে চলে যাচ্ছে, নর্থ সাউথে আসতেছে, ব্র্যাকে আসতেছে, তো শুধু কি বেতনের জন্য আপনারা চলে যাচ্ছেন? তা বলছে যে ইয়ামিন তুমি তো বুঝবে না, এখানে এক ধরনের স্বজনপ্রীতি আছে, মানে আর্মিদের রিলেটিভ বা এই দিক থেকে যারা আসতেছে তাদেরকে বিভিন্ন অ্যাসাইনমেন্টে বেশি টাকা দেওয়া হয়, কিন্তু আমরা যদি ওই সেম কাজই করি আমাদেরকে কম দেওয়া হয়। হ্যাঁ, বিভিন্ন সুযোগ সুবিধার ক্ষেত্রে তারা বেশি পায় এবং আমাদেরকে এক ধরনের আউটসাইডার ভাবে তারা। তো যার জন্য এটা এক ধরনের আমাদেরকে যেহেতু বৈষম্য করে, এই জন্য আমরা এখানে থাকছি না। কিন্তু যেটা পরবর্তীতে ওর যেটা আমার কাছে মনে হয়েছে যে ও হচ্ছে এক ধরনের নীরব প্রতিবাদী ছিল এবং এই অনিয়মটাকে সে কখনো টলারেট করতে চাইতো না। তো দেখা গেল যে যে সমস্ত টিচাররা তখন থেকে যাচ্ছে এর ভিতরে কিন্তু কিছু রয়ের লোকও ছিল, এটাও আপনারা জানেন, ওরাও কিন্তু ওদের ক্লাস নিয়েছে। এটা পত্রিকায়ও কিন্তু রিপোর্ট আসছিল। তো এদের পড়ানোটা ওর পছন্দ না। বন্ধুরা তখন বলে যে তাহলে এখন আমরা কী করবো? বলছে টেনশন করো না, আমি লাইব্রেরি ওয়ার্ক করে তোমাদের ক্লাস আমি নিয়ে নিব। তো দুঃখজনক ঘটনা, তখন নাকি মানে ফাইনাল ইয়ারে এসে এমন হতে থাকলো যে প্রায় দিনই ওকে লাইব্রেরি ওয়ার্ক করতে হচ্ছে বন্ধুদের খাতিরে, ওর নিজের জন্য না। নিজের তো পড়াতে হবেই, কিন্তু বন্ধুদের ক্লাস নিতে হবে, কারণ বন্ধুরা তো কিছু বোঝে নাই। তো ও যখন 11টা-12টা পর্যন্ত লাইব্রেরি ওয়ার্ক করে রুমে ফেরে, তখন ক্যান্টিনের খাবার বন্ধ হয়ে যায়। তো তখন ওই মামারা বলে যে কি মামা কোথায় ছিলেন? তো আমি তো লাইব্রেরিতে ছিলাম। তো আমার ছেলে যেহেতু ছোটোবেলা থেকে আমরা পারিবারিকভাবে, আমার আব্বা ব্যাচেলর লাইফ থেকে পীরের মুরিদ ছিল, সেই জন্য আমরা ছোটোবেলা থেকেই নামাজ পড়ি। আমার পরিবারে সবাই আমরা নামাজ পড়ি, তো ও নামাজ পড়ে। তো ওরা তো জানে যে এই ছেলে তো বাইরে আড্ডা দিই নাই। তখন বলে না মামা বসেন, আমরা ডিম ভাজি করে দিছি, আপনি খেয়ে যান, রাত্রে কোথায় খাবেন? তো এইটা এক ধরনের ওর মধ্যে প্রতিবাদ কাজ করতেছে যে মানে পুরা ক্লাসটাকে যেন ও দায়িত্ব নিছে। তো যখন এই বৈষম্য বিরোধী এই স্লোগানটা তো এই জেনারেশনের জন্য খুবই লোভনীয় একটা স্লোগান ছিল যে আমরা বৈষম্য বিরুদ্ধে আন্দোলন করছি, তখন ওর কাছে মনে হয়েছে যে আমিও এই বৈষম্যকে ভাঙতে চাই, বৈষম্য আমি রাখতে চাই না। তখন এক পর্যায়ে নাকি স্যারদেরকে বলছে যে স্যার আমরা তো এখানে কোনো রাজনৈতিক দল করি না এবং আমরা মিছিল মিটিংও করি না, কিন্তু আমরা এই আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করার জন্য ক্যাম্পাসের মধ্যে আধা ঘন্টা 1 ঘন্টা আমরা জাস্ট চুপচাপ থাকবো, আমরা অবস্থান করব, এরপর আমরা ক্লাসে যাই, ক্লাস করব, হলে ফেরত যাব। কিন্তু স্যাররা এটাও টলারেট করে নাই। এক পর্যায়ে 17 তারিখ সকালবেলা, মানে 16 তারিখে সম্ভবত, ওদেরকে বলছে যে তোমরা কালকে সকালে হল ত্যাগ করবা। তো ইয়ামিনের সময় বলছে যে স্যার আমরা সকালে যাব না, আমরা দুপুরে লাঞ্চ করে যাব। তখন বলছে কেন, তোমার বাসা তো সাভারে, তোমার সমস্যা কী? তো স্যার আমার সমস্যার কথা আমি ভাবছি না, আমাদের অনেক বন্ধুদেরই টিকিট নেই, তারপরে রাস্তাঘাটে অবরোধ চলতেছে, তো যারা দূরে যাবে তারা তো রাত্রের নাইট কোচে এগুলো ধরবে, তো আমরা দিনের বেলা তাদের টিকিট ম্যানেজ করে দেব, এরপরে তারা যেতে পারবে। তখন স্যাররা ওটাও শোনে নাই। ওরা হলে ফেরত এসে ওই কাজী নজরুলের ওই বলো বীর বলো অন্যতম, সেটা চিৎকার করে করে গাইছে। তারপরে সকালে মন খারাপ করে বাসায় গেল মনে হয় 9:30টার দিকে। কত তারিখ? এটা 17 তারিখ, ওই দিন আশুরার, আমরা আশুরার দিন। তখন ওরা মুখে বলতে আম্মু ওর নানুর বাসা হচ্ছে গ্যান্ডাতে, মানে আমাদের ওখান থেকে 1.5 কিলোমিটার 1 কিলোমিটার দূরে। তো বলছে নানুর বাসাটা এখন তো ফাঁকা আছে, তো আমাদের অনেক বন্ধুই বাড়িতে যেতে পারে নাই, তো তাদেরকে এখানে নিয়ে এসে রাখবো, তো তুমি আব্বুকে জিজ্ঞেস করো।
ও যেহেতু রোজা থাকতে পারে না, ও নাস্তা করে ওই ঘুমাচ্ছে। তখন ওর আম্মু বলতেছে যে এই ঘটনা, তোমার ছেলে বলতে যে হ্যাঁ ওখানে গ্যাস আছে, বন্ধুরা যদি থাকে রান্নাবান্না করে খাবে, তারপরে আবার হল খুলে দিলে ওরা আবার যাবে, সমস্যা নেই কোনো। এই কথা বলে আমি বিভিন্ন ইস্যুতে আমি ঢাকায় চলে আসলাম। এরপরে আমি 9টা 9:30টার দিকে বলা চলে, কিছু ব্যাংকে কাজ আছে। ওদিন কয় তারিখ? 18 তারিখ। 18 তারিখ সকালে, 18 তারিখ সকালে এটা। তো আমি মনে করছি যে ঢাকায় তো যাওয়া যাবে না, পরিস্থিতি খুব খারাপ, তো সাভারে ব্যাংকে যে কিছু কাজ আছে ওইগুলো কাজ সেরে আসে। তো আমি যখন বাসা থেকে বের হয়ে ওই গাড়ির গ্যারেজের ওখানে গেছি, ও দেখে যে পিছনে পিছনে দৌড়ে আসে, মানে খালি গায়ে, মানে ওই ঘুমের বিছানা থেকে। বলছে আব্বু আব্বু তোমার মিরপুর এলাকায় কোনো হসপিটাল পরিচিত আছে নাকি? তাই বললাম যে কেন, কী হয়েছে? তো বলছে আমার কিছু বন্ধুরা আহত হয়েছে। ও কিন্তু ওই ঘুমানোর ভার করতেছে, কিন্তু ওদের সাথে ঠিকই কিভাবে যেন একটা যোগাযোগ মেনটেন করতেছে। তো আমি বললাম যে না, ওখানে তো পরিচিত নাই, তবে স্পেশালাইজ হসপিটালের ডাইরেক্টর আমার এক বন্ধু, ওটা মনে করছে যে আমার হয়তো পরিচিত থাকতে পারে এই হিসাবে। তাই আমি বললাম যে না, ওখানে মিরপুরে পরিচিত নাই, তবে যে টেকনিক্যালের মোড়ে যে হসপিটাল আছে ওটা তো মনে হয় কিছুটা সরকারি টাইপের, তো এখানে আসলে মনে হয় বলছে যে ওখানে ভর্তি নিচ্ছে না, এখানে ভর্তি নেবে। তো ও তখন আমাকে একটু রাগের সাথে হ্যাঁ হ্যাঁ আমি তোমার মিরপুরে বলে তুমি আমার টেকনিক্যাল দেখাই দাও, যাও তুমি তোমার কাজে, আমরা দেখতেছি। এইটাই হচ্ছে ওর সাথে আমার শেষ কথা। ও আবার হনহন করে বাসায় ঢুকে গেল। ওর আবার একটা স্টাইল ছিল, গোসলের অজু দিয়ে ও নামাজ পড়তো না। ও বলে যে গোসলের অজু নামাজের জন্য আলাদা অজু করতে হবে। তা আমি যখন রুম থেকে বের হচ্ছি নামাজের জন্য যাওয়ার জন্য, দেখি ও আবার হচ্ছে অজু করতেছে ওই বাইরের ওয়াশরুমে। আমি দেখলাম যে ওকে নামাজে তাহলে ও আসতেছে, যেহেতু অজু করতেছে নামাজে আসতে, আমি আর ওর সাথে আর কোনো কথা হলো না। আমি চলে যাওয়ার পরে যে ঘটনা ঘটছে যে ওর মাকে নাকি বলছে যে আমি নামাজ পড়ে কিন্তু ইয়েতে যাবো, আমার বন্ধুদের দেখতে যাব, এটা উজ্জ্ব রাখছে। তো ওর আম্মা বলছে না, কোথায় সব গন্ডগোল হচ্ছে, তোমার আব্বু বললো হ্যাঁ তোমার যাওয়া দরকার নেই। তো বলছে না, আমি নামাজ পড়ে যাব। তো আমি যখন মসজিদ থেকে বের হচ্ছি তখন জাস্ট 2টা, এখন মোবাইল খুলে দেখি যে ওর আম্মার 2টা মিস কল। আমি ওর মারে ফোন দিয়ে বললাম যে ফোন দিছে কেন, আমরা তো নামাজে আসছি। তো বলছে না, তোমার ছেলে যাওয়ার সময় বলে গেছে সে নাকি তার বন্ধুদের দেখতে যাবে, আমি নিষেধ করছি, শোনে নাই। তাই বললাম যে ওর ইউনিভার্সিটির বন্ধুরা মিরপুরে আর স্কুল কলেজের বন্ধুরা সাভারে, তো কি সাভারে গেল নাকি মিরপুরে গেল, কেন আমাকে কিছু বলে নাই। আমি তখন ফোন দিলাম, ফোন বাজলো, ধরলো না। আরেকবার ফোন দিলাম, ফোন বাজলো, ধরলো না। তো তখন আমার ভিতরে একটু হচ্ছে। তো আমি তখন ওর মাকে ফোন দিয়ে বলতেছি যে তোমার ছেলে তো ফোনই ধরতেছে না, তা আমি আন্দাজে কোথায় যাব, আমি কি সাভারের দিকে যাব, তো এরাও তো বন্ধু, আবার ইউনিভার্সিটির বন্ধুরা মিরপুরের দিকে, তুমি তোমার ছেলেরা ফোন দাও, যেহেতু আমার ফোন ধরছে না। আমি বাসায় হাঁটতে যেতে যেতে ওর মা আবার ফোন ব্যাক করে বলছে না, আমার ফোনও ধরছে না। তখন আমার মধ্যে একটা কাজ করলো যে আমার সাথে হয়তো একটু তার ওই যে সকালে বন্ধুদের কিছু করি নাই, হয়তো ধরছে না, কিন্তু ওর মার ফোন তো ধরার কথা। তখন আমি বললাম যে না, তাহলে দুশ্চিন্তা করো না, হয়তো মিছিল টিছিলে আছে, পকেটে মোবাইল রাখছে, হয়তো শুনতে পাচ্ছে না। তো আল্লাহ করো, আমি বাসায় আসতেছি। এই বলে আমি বাসায় গেলাম। বাসায় যে ওর বোন আছে, তো আমি মানে কিছুটা সাথে যে ও ফোন ধরছে না, তাহলে আমি বুঝবো কী করে, আমি তো যেতে পারি। তো তখন ওর বোন বলছে কেন, ও কি আন্দোলনে যেতে পারে না? হ্যাঁ যেতে পারে, কিন্তু ওর তো রাজনীতি সম্পর্কে কোনো ধারণা নেই। আমরা ইউনিভার্সিটি থাকার সময় 90-এর আন্দোলনের সময়কে আমরা তখন তো পুলিশ এত অ্যাগ্রেসিভ ছিল না, তখন ধাওয়া পাল্টাতে হয় এই কথাই পত্রিকায় আসতো। ওই কাঁদানি গ্যাস দিত, ওইটা আবার ছুঁড়ে মারতো, কিন্তু পুলিশ তো মানুষ মারতো না। কিন্তু ওর তো এক হচ্ছে জীবনে কোনো দিন রাজনীতি করে নাই, ও মিছিলে যায় নাই, তাহলে এখন ও তো কিছু বুঝতে পারবে না। এই জন্য আমার ভয় হচ্ছে, ও তো মানে এখনকার পুলিশ তো ওই রকম না। ঠিক 3টার সময় ওর ফোনেই ওর আম্মার কলে একটা ছেলে ফোন ধরে বলছে যে আপনারা এনাম মেডিকেলে চলে আসেন। তখন ওর আম্মা এসে বলছে যে একটা ছেলে ধরছিল ফোন, বলছে এনাম মেডিকেলে যেতে। তেমন যে হয়তো আহতটা হতে পারতে, চলো যাই। আমি এবার ফোন দিলাম যে কনফার্ম করার জন্য, আর দেখলাম যে আর ওই ফোনটা সুইচ অফ করে ফেলছে। তা আমি একটা সিএনজি নিয়ে বললাম যে এনাম মেডিকেল, বলছে স্যার পথে তো ঝামেলা, তো না তুমি ওই ভিতর দিয়ে যাবে, এই কথা বলে আমি সিএনজি নিয়ে গেলাম। হসপিটালে ঢুকে আমি এমার্জেন্সিতে গেলাম, যে স্বাভাবিকভাবে আহত হলে এমার্জেন্সিতে। তো আমি যে বলতেছি যে আমার ছেলে নাকি এখানে ইয়ামিন নাম নাকি এখানে ভর্তি হয়েছে, বলছে ও না না আপনারা 3তলায় যান। 3তলায় গেলাম, তো ওখানে যে বললাম ওই ওটি আর কি, তো আমার ছেলে না 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 আপনার ছেলে নিচে যান। তো যখন আমরা নিচে নেমে আসতেছি তখন একজন মহিলা ডাক্তার বলছে যে আপনারা কি, মানে আমাদের অ্যাটিটিউড দেখেই হয়তো তারা বুঝতে পারছে ডাক্তার যেহেতু
তো বলছে যে আপনারা কি ইয়ামিনের বাবা মা? তা বলছে যে হ্যাঁ। তখন ওই মহিলা এসে আমার ওয়াইফকে এরকম জড়াই ধরে বলছে আসেন, নিচে আছে। তখন আমার একটু খটকা লাগলো যে এমন কি হয়েছে যে ডাক্তার এসে ওর মাকে, তাই বলছে ঠিক আছে চলেন যাই, কোথায় রাখছেন আমার ছেলেকে। তারপরে আমরা নিচতলায় দেখি একটা রুমে তালা দেয়া। তো বলছে যে একটু অপেক্ষা করেন, চাবিটা সিকিউরিটির কাছে আছে, আমি বলছি। তো বেশ কিছুক্ষণ দেরি হলো, আমি বলছি যে কেন এখানে রাখছেন কেন? তো আমার ওই একটা ধারণা হচ্ছে যে হয়তো বেশি ইনজুর্ড, হয়তো সাধারণত থেকে একটু আলাদা করে রাখছে, এই টাইপের হতে পারে। কিন্তু তারা কেউ কিছু বলছে না। রীতিমধ্যে বেশ কিছু ছাত্রছাত্রীরা পিছন থেকে এসে, মানে আমরা তখন ওরা টের পাইছে যেটা ইয়ামিনের বাবা মা, তখন ওরা মিছিল করতেছে যে আমার কিন্তু কেউ এবার বলতেছে না যে তার অবস্থাটা কী। তখন এই খুলে দিলে আমি যখন দরজার যেই দেখছি স্ট্রেচারে শোয়ানো আছে, জাস্ট এরকম কাত হয়ে আছে ডান পাশে। আমি মাথায় হাত দিলাম, মনে হলো যে স্বাভাবিক ঘুমে থাকলে যেরকম এরকম। তো তখন ওই ডাক্তার তখন বলছে যে আমরা তো ওকে কোনো ট্রিটমেন্ট দেওয়ারই সুযোগ পাই নাই। তখন আমি আবার ওর বাম হাতটা তুলে নিলাম, এরকম হাতটা উঁচু হলো, ছেড়ে দিলাম। যে আপনারা কি বলছেন? হ্যাঁ, তো বলছে হ্যাঁ আমরা তাকে ট্রিটমেন্ট দেওয়ারও সুযোগ পাই নাই, ও পথেই মারা গেছে। তখন ওর মা কান্নাকাটি করলো, আমার কেন যেন কোনো কান্নাও আসছে না। তেমন যে ঠিক আছে আপনারা যদি ট্রিটমেন্ট দিতে পারেন না তাহলে এখানে রাখছেন কেন, আমার ছেলেকে আমি নিয়ে যাবো। তো তখন ওরা বলছে না এখন নেবেন, পুলিশের আছে। ওই যে না কোনো পুলিশ, আমার ছেলেকে আপনারা ট্রিটমেন্ট যেহেতু দিচ্ছেন নাও দিতে পারেন নাই, তাহলে এখানে রাখার কোনো দরকার নেই। পরে আমরা ওই ছাত্রছাত্রীরা এসে আবার আমাদের সাথে যোগ দিল, আর ওরা হাসপাতাল স্টাফরা আবার ওই দিকে ধরলো। তো আমরা যেহেতু বেশি সংখ্যায়, তখন ওরা এক পর্যায়ে ছেড়ে দিল। এখন ওই লাশ নিয়ে কোথায় চলে আসলেন? আমি তখন লাশ নিয়ে ওদের বাইরে নিয়ে আসলাম। আসার পর তখন ওর এক বন্ধু ওই মুহূর্তে আসলো, ওর কলেজ বন্ধু আর কি, ব্যাংক টাউনে এক সময় থাকতো, এখন পুলিশ টাউনে থাকে। তো বলছে যে আঙ্কেল আপনি হচ্ছে এখানে দাঁড়ান। আমি বললাম যে না তুমি একটা অ্যাম্বুলেন্স নিয়ে আসো। তো বলছে না আপনি এখানে থাকেন, কারণ এই লাশ নিয়ে মিছিল করতে চাচ্ছে ছাত্ররা। তো বলছে না আমার ছেলে তো কোনো রাজনৈতিক দলের কর্মী না, সুতরাং আমি ওই আমার ছেলেকে ঘুঁটি হিসাবে ব্যবহার করতেও দিব না, সুতরাং তুমি অ্যাম্বুলেন্স আনো, আমি এখানে দাঁড়াচ্ছি। তারপর অনেকেই তখন একটা জটলা, না এটা আমার ভাইয়েরও, যেটা স্লোগান যেটা হয় আর কি কমন, আমার ছেলে মারা গেছে, আমি বাসায় নিয়ে যাব, তারপরে আল্লাহ যা করে করবে। এরপরে ওর ওই বন্ধুটাই ওই অ্যাম্বুলেন্স নিয়ে আসলাম যে তোমরা যদি এতই আন্তরিক হয় তো আমার ছেলেকে উপরে তোলার সহযোগিতা করো। তখন ওরা আবার হাত লাগে, যেহেতু আমি খুব ওই যে সেদিন যেটা যতটুকু আমরা দেখেছি, ঘটনাটা কি ঘটেছিল যে শাহজাহানের, সেটা তো আর আমরা তখন বুঝতে পারছি না। পরে কি শুনেছেন? পরে শুনলাম যে ও মসজিদ থেকে বের হয়েই ওর একটা সিনিয়র একটা ভাই আছে ব্যাংক টাউনে, তাকে বলছে যে ভাইয়া মিছিলে যাবেন না? সে বলছে যে না আমি তো দুপুরে খাই নাই, তুমি যাও। ও নাকি একটা অটো নিয়ে ওই স্পটে চলে গেছে, যেটা ওই যে এখন পাকিজার সামনে মডেল মসজিদের সামনের যে জায়গাটা। তো ওখানে যাওয়ার পরে দেখে যে ওই এপিসির থেকে গুলি ছুটছে, ওদের এক ম্যাডামের ছেলের, মানে কলেজের ম্যাডামের ছেলের চোখে গুলি লাগছে, এটাও জানতে পারছে। তখন ও নাকি জুতা খুলে কারোর সাথে কোনো কথা না বলে ওই এপিসির উপরে যে ওই ঢাকনা বন্ধ করতে গেছে আর কি, তখন যাতে ওরা আর গুলি ছুঁড়তে না পারে। তখন ওই এক ঘাতক পুলিশ ওই এপিসির থেকে বের হয়ে এসে জাস্ট এই বাম পাশে একেবারে ওই শর্টগান ঠেকায় ওকে গুলি করে। তখন ও উপরে পড়ে যায়, তখন আর ওকে ওরা নামায় না, না নামায় কয়েকবার নাকি চক্কর দিয়েছে, এবং এটার তখন সে গুলিবিদ্ধ, এবং ওই ছাদের উপরে সে তখন পড়ে গেছে। আমরা যেটা দেখেছি যে টেলিভিশনে রক্তাক্ত অবস্থায় পিসির উপরে পড়ে আছে, আগেরও কিছু ভিডিও আছে ওর মামার কাছে আছে, যেটা হচ্ছে গুলিবিদ্ধ অবস্থা থেকে পিসিতে নিয়ে ঘুরছিল, হ্যাঁ, এবং তখন মানে একটা প্যানিক সৃষ্টি করার জন্য মানে কয়েকবার ওই একেবারে শিমুলতলা হয়ে এদিকেই ইয়ে পাকিজা এই এখানে যে ইউটার্ন আছে, ঠিক আছে, এই পুরা কয়েকবার নাকি ঘুরাইছে এবং মানুষকে, মানে ও যে ওখানে ছটফট করতেছে, মানে এটা একটা তখন সে জীবিত, হ্যাঁ তখন সে জীবিত, কিন্তু ওরা কয়েকবার নাকি ঘুরাইছে এবং মানুষকে ছত্রভঙ্গ করার চেষ্টা করছে, মানে প্যানিক সৃষ্টি করার জন্য। তারপর এক পর্যায়ে যখন দেখছে মানুষ দূরে সরে গেছে, তখন হচ্ছে এইটা বেশি ওই নামানো ফেলানোর, কিন্তু ওইটারও ভিডিও আছে ওর মামার কাছে, সে ভিডিও আছে যে ওকে উপরে নিয়ে যে ঘোরাচ্ছে। ওখান থেকে পরে ধাক্কা দিয়ে সামনে ফেলে দিল, ফেলে দেওয়ার পরে তখন রাস্তার এপারে ফেলে দিল এক শয়তান, কিন্তু আবার পরে টিয়ার গ্যাসও মারছে, ঠিক আছে।
পরে যখন দেখছে যে মানে ওরা মৃত্যুটা নিশ্চিত করতে চাচ্ছে মোট কথা, তো যখন তারা মনে করছে যে যেহেতু এখন মারা যাবে, তখন ওরা ওখান থেকে সরে গেছে। তখন ওকে নিয়ে ওখানে কি প্রাইম হসপিটাল নাকি ওখানে নিয়ে গেছে, ওরা এটাকে করে নাই, গ্রহণ করতে চায় নাই। পরে ও নাকি পানি খেতে চেয়েছিল, পানি দিছে। এরপরে যখন ওখান থেকে ওরা দেখছে যে এনাম হসপিটাল যেহেতু বড় হসপিটাল, ওই এনাম হসপিটাল নিয়ে যাওয়ার পথে ও মারা গেছে। অত্যন্ত দুঃখজনক। আমরা এই চিত্র কখনো ভুলবো না প্রিয় দর্শক। সেটি হচ্ছে শাহজাহানের মধ্যে বুক ঝাঁঝরা করে গুলি অবস্থায় সাভারের বিভিন্ন জায়গায় তাকে মৃত্যু যন্ত্রণা অবস্থাও ঘুরিয়েছে, জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করবার চেষ্টা করেছে, এবং এক পর্যায়ে সে যখন মৃত্যুতে ছটফট করছিল তখন শাহজাহান থেকে ফেলে দিয়েছিল। আমরা ইয়েমেনের কথা বলছিলাম। আমরা আবার একটু মুগ্ধর দিকে আসতে চাই। মুগ্ধ তো পানি পানি, এটা সারা বিশ্বজুড়ে কিন্তু একটি স্লোগানে পরিচিত হয়েছে, মানুষের হৃদয়ের পটে একটা চিত্র তৈরি করেছে। আপনি একটা কথা বলছেন যে শহীদি মৃত্যু যাতে হয়, এখন তো ট্রাইব্যুনাল চলছে, আপনি সর্বোচ্চ কি প্রত্যাশা করেন? যারা এই হত্যার সাথে, জুলাই বিপ্লব, জুলাই আন্দোলনের সাথে তারা বেইমানি করেছে, দেশটাকে ক্ষতিগ্রস্ত করবার চেষ্টা করেছে, আপনার একজন শহীদি পিতার, একজন জুলাই অভ্যুত্থানের শহীদ, অত্যন্ত হৃদয়বিদারক ঘটনার যিনি সাক্ষী হয়ে আছেন, আপনি এই দেশের কাছে, জাতির কাছে, বিশ্বের কাছে আপনি কি প্রার্থনা করছেন? পানি পানি এই যে কথাটা, এটা একটা স্লোগান। আসলে ওইভাবে আমি আমার ছেলেদেরকে গড়ে তুলছি ছোটোবেলা থেকে, যেন মানবিক হয়, মানুষের পাশে যেন গিয়ে দাঁড়ায়। আর বাংলাদেশের যে রাজনীতি, আমিও রাজনীতি করতাম, বর্তমান যে সরকার, এই সরকারের ছাত্র সংগঠনের এখন থেকে 87-88 ওই সময় আমি ডিস্ট্রিক্ট সেক্রেটারি ছিলাম ছাত্র দলের, পরপর 2বারই ছিলাম। তা আমার তো একটা অভিজ্ঞতা আছে। তা আমার ছেলেরা যেন মানে ফেয়ার, মানে একদম স্বচ্ছভাবে যেন বাইরে ওঠে, সেজন্য আমি ছোটোবেলা থেকে তাদেরকে দিছি স্কাউটের মাধ্যমে মানুষের যেমন পাশে গিয়ে দাঁড়াতে পারে, বন্যা, খরা, ঘূর্ণিঝড়, তারপরে অগ্নি নির্বাপক, তারপরে ঈদে চান্দে, পূজায় যে যানজট, এসব কাজ তারা করছে। এবং রাষ্ট্রীয়ভাবে সরকারি যে বড় বড় সেমিনার হইতো, এইসব সেমিনারে তারা অংশগ্রহণ করত। মুগ্ধ আর স্নিগ্ধ আর জমজ ছিল। কোনো সময়ের জন্য অন্যদিকে যেন সময় ব্যয় না করতে হয়, লেখাপড়া এবং সামাজিক কাজের জন্য তারা সবসময় নিজেকে আত্মনিয়োগ করে, সেভাবে আমি তাদেরকে গড়ে তুলছি। আমার এই ছেলের ব্যাপারে বিশেষ করে আমি এমন কোনো তার কর্মকাণ্ডে, চাল চলনে এমন কোনো দিন মানে আমি অসন্তুষ্ট এরকম কোনো কাজ করে নাই, হইতে পারি নাই আমি মৃত্যুর আগ পর্যন্ত। আপনি যারা প্রশ্ন করছেন যে আমি বলতে দ্বিধাবোধ করতেছি, তবু আমি বলতে চাই যে শেখ হাসিনা যে পালাই গেল, এখানে তো সহযোগিতা ছিল, যে মহলের সহযোগিতা ছিল, আমি ওইটা উল্লেখ করতে চাই না। তারা কি বেইমানি করে না এই দেশের সাথে? তাদের দায়িত্ব কী ছিল? শেখ হাসিনাকে অ্যারেস্ট করা, কিন্তু অ্যারেস্ট না কইরা শেখ হাসিনাকে পলাবার জন্য তারা সহযোগিতা করছে। আমি মনে করি ওই মহলটা তো এই দেশের সাথে বেইমানি করছে, যারা এমপি মন্ত্রী সবাইকে পালায় যেতে সহযোগিতা করছে। তাহলে আমরা কি আশা করতে পারি? আমরা কি বিচার হইল, রায় হইল, কিন্তু তাদেরকে যদি না যায়, তাহলে কি যারা শহীদ হয়েছে তাদের আত্মা কি শান্তি পাবে? এবং তাদের যে পরিজন আছে তারা কি শান্তি পাবে? আমার তো মনে হয় না। কাজেই বিচারের নামে বিচার হবে, কিন্তু আসলে প্রকৃত পক্ষে কারো কোনো মানে সাজা বুক করবে এরকম যারা বাইরে আছে, আমার মনে হয় না তাদেরকে ফিরে আনতে পারবে। এদেশ আসলে এদেশের যে অবস্থা, এই অবস্থায় আমাদেরকে ভবিষ্যতে আরও সচেতন হতে হবে, যেন এই দেশের সাথে যারা বেইমানি করে তাদের বিচার জন্য নিশ্চিত করা হয়, এটাই আমি আশা করি। নিশ্চয়ই। আমি ইয়ামিনের বাবা, আপনি অনেক কষ্ট নিয়ে এখনও আপনার স্বাভাবিক জীবনযাপন করতে হচ্ছে, এটাই প্রকৃতির নিয়ম। কিন্তু সেই নিয়মের মধ্যে কিন্তু অমানা অনেক দুঃখ থাকে। সেই দুঃখবোধের মধ্যে যেটি বলছিলাম যে সারা বিশ্ব কিন্তু দেখেছে কিভাবে একটা রক্তাক্ত দেহকে নিয়ে একটি নরপিশাচের মতো যারা সেই এপিসি ভ্যানে করে, এপিসির সেই সাজোয়া যানে করে ঘুরেছে,
মানুষকে ভয় দেখিয়েছে, সেখান থেকে ফেলে দিয়েছে। আপনার প্রত্যাশা কি সরকারের কাছে, রাষ্ট্রের কাছে, জনগণের কাছে? আসলে আমার প্রত্যাশাতে তো কিছু যায় আসে না, তবু একটা কারণ বাবা এখন হিসেবে পর্যন্ত আমি অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে আহ্বান রেখেছিলাম, এখনও বর্তমান সরকারের কাছে সেই আহ্বান রাখি। আমি যেহেতু আমার ছেলে শহীদ হয়েছে, আমি এটা আশা করি এবং আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ তাকে শহীদ হিসেবে কবুল করুক। তো এই যারা 24-এর শহীদদের প্রত্যেকটা ফ্যামিলির দুঃখ, তাদের সুবিধা অসুবিধা কিন্তু ভিন্ন ভিন্ন। আমি বলেছিলাম যে আপনাদের যারা উপদেষ্টা আছে তাদেরকে দিনে 5 জন করে শহীদ ফ্যামিলির সাথে একান্তভাবে তাদের কথাটা আপনারা শোনেন, এরপরে আপনারা তাদের দিনে কি করবেন তখন আপনারা তাদেরকে নিয়ে চিন্তা ভাবনা করেন। কিন্তু আপনারা গণহারে আপনাদের মতো করে, এবং সবথেকে দুঃখজনক বিষয় হচ্ছে যে এই যে অন্তর্বর্তীকালীন সরকার যে কমিশন গঠন করছিল যে সংস্কারের জন্যে, সেই কমিশনের প্রধান ছিল আলী রিয়াজ সাহেব, কিন্তু সেখানে কোনো শহীদ পরিবারের প্রতিনিধি ছিল না, জুলাই যোদ্ধাদের কোনো প্রতিনিধি ছিল না। আমরা সেটা শেষ মুহূর্তে এসে তাকে আমরা এটা ধরেছিলাম, তখন বলে হ্যাঁ এটা তো ভুল হয়ে গেছে। তাই বললাম যে আপনারা দেশের সংস্কার করবেন, এমনও রাজনৈতিক দল আছে সেখানে তো এই জুলাই যোদ্ধা বা এই শহীদ পরিবারের সমান সংখ্যক তাদের নেতাকর্মী নেই, তারা সেখানে সুযোগ পাচ্ছে, কিন্তু আপনাদের একবারও মনে হলো না যে শহীদ পরিবারের কিছু কথা থাকতে পারে, আহত জুলাই যোদ্ধাদের কিছু কথা থাকতে পারে। আমার কাছে মনে হয়েছে যে প্রথম থেকেই বিপ্লব বলি, অভ্যুত্থান বলি, এটা হাতছাড়া হয়ে গেছে। সুতরাং এখন আমার চাওয়া পাওয়াতে কিছু যায় আসে না। যেমন অন্তর্বর্তীকারী সরকারও আমাদের কোনো চাওয়া পাওয়ার ভ্রুক্ষেপ করে নাই, এবং বর্তমান সরকারও আমি মনে করি যে এখানে তাদের দায়িত্ব তারা কি করবে। যেমন অন্তর্বর্তীকালীন সরকারের সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কোনো এক মিটিংয়ে আমি দাওয়াত পেয়েছিলাম, আমি সেখানে বলেছিলাম প্রত্যেকটা ডিপার্টমেন্টেরই একটা রুলস অফ কোড অফ কন্ডাক্ট থাকে, পলিসি থাকে। সে যদি সেটা ভায়োলেট করে তাহলে তার এগেনস্টে আভ্যন্তরীণ একটা ব্যবস্থা নেওয়ার নিয়মও আছে। তো পুলিশের কাছে কিভাবে লিথাল আর্ম গেল, হেলিকপ্টার উড়াইয়ে এই দেশের জনগণকে গুলি করে মারতে হবে, এইটা কারা হেলিকপ্টার উড়ানোর পারমিশন দিল, কেন হচ্ছে স্নাইপার দিয়ে গুলি করে লোক মারা হলো। আমার ছেলেকে সে এপিসিতে উঠেছিল, সে কি কোনো অস্ত্রধারী ছিল, সে কোনো সন্ত্রাসী ছিল, তো তার পায়ে গুলি করতে পারতো, কিন্তু তারা তার বুকে শটগান ঠেকায়, মানে তাকে মৃত্যু যাতে নিশ্চিত করা হয়, তাহলে এটা কোন পুলিশের কোন কোড অফ কন্ডাক্টে পড়ে? আপনাদের বিচার আপনারা আগে শুরু করেন, এরপরে আমার ছেলের বিচার আমি চাইব। পরবর্তীতে আমি যেহেতু মামলা করি নাই, আমার শ্যালক মামলা করেছে, আমি এই বিষয়ে আমার কোনো আগ্রহ নেই, ঠিক আছে। আর আমি যেহেতু আমার ছেলের লাশ হাতে পাওয়ার পরপরই বলেছিলাম যে আমি আল্লাহর কাছে বিচার দিয়েছি, আমি আল্লাহর কাছে বিচার দিয়েছি। আল্লাহ বিচার শুরু করেছে, আশা করি শেষও হবে। এই জন্মে না হলে আমরা সবাই যেহেতু ধর্মভীরু মানুষ, আমি মনে করি কিয়ামতের মাঠে আমি এই বিচার আদায় করে নেব। আল্লাহর কাছে বিচার দিলেন এবং হাশরের ময়দানে হলো এই বিচার আদায় করে নেবেন। আমরা আশা করি সরকারে যারা রয়েছেন তারা নিশ্চয়ই এই শহীদ পরিবার, আহতদের পরিবারের প্রতি সমবেদনায় ব্যথিত হয়ে তাদের সুরক্ষায় কাজ করবেন, তাদের প্রতি শ্রদ্ধা জানাবেন। সারা জীবন বাংলাদেশের ইতিহাস যতদিন থাকবে, বাংলাদেশ যতদিন থাকবে, এই জুলাই যোদ্ধাদের নাম, জুলাই শহীদদের নাম, জুলাই আহতদের নাম স্বর্ণাক্ষরে তাদের নাম লেখা থাকবে। আমি মুগ্ধর বাবাকে ধন্যবাদ জানাতে চাই এই কারণের জন্য, তিনিও কিন্তু বলেছেন যে এই বিচার বাংলার মাটিতে হবে কি না, তবে তিনি সেই বিচারের প্রত্যাশা করেন। আমি আজকের যিনি অতিথি রয়েছেন ইয়ামিনের বাবা, তাকেও ধন্যবাদ জানাতে চাই, তিনি কিন্তু বিচার প্রত্যাশা করেছেন। প্রিয় দেশবাসী, প্রিয় দর্শক, আপনারা সবাই আজকে যে দুজন বাবাকে দেখলেন, সন্তানের লাশ কাঁধে নিয়ে এই ভারী লাশটাকে যারা কবর দিয়েছেন, বাংলাদেশে যাতে এ ধরনের কোনো ঘটনা আর ভবিষ্যতে না ঘটে সে প্রত্যাশা রেখে আজকের যে আয়োজন জুলাই কথন এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সবাই মিলে ভীষণ ভালো থাকবেন।